আসসালামু আলাইকুম। শান্তবাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 11 ষষ্ঠ নম্বর ক্লাস। আমরা খুব ছোট ছোট করে ক্লাস নিচ্ছি যাতে তোমরা বোরিং না হও, এই কারণে অল্প অল্প করে ক্লাস নিচ্ছি। আজকে আমাদের ষষ্ঠ নম্বর ক্লাস। এখানে আমি টপিকসের নাম লিখিনি, কারণ বেশ কিছু ছোট ছোট টপিকস আছে, এই কারণে আমি সরাসরি ক্লাস 6 এটা আমরা এটা আর কি লেখা আছে। তো দেখো, ক্লাস 6 আমরা জানবো যে জিএম সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের প্রথম জিএম। জি মানে এটা বইয়ে আছে জেনেটিক্যালি, আর এম মানে মডিফাইড। তো বাংলাদেশের প্রথম জিএম, তো বাংলাদেশে প্রথম জিএম করা হয়েছিল বেগুনে করা হয়েছে। তবে এখানে কিছু এমসিকিউ আছে, যেমন পৃথিবীর দ্বিতীয় নম্বর লাইনে আছে। প্রথমে আমরা মনে রাখবো জিএম কাকে বলে, অর্থাৎ হলো জিএম মানে জেনারেল ম্যানেজার না, যে জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড, অর্থাৎ কোন একটা উদ্ভিদকে তুমি জিনগতভাবে মডিফাইড করলা, উন্নত করলা, এইটাই হলো জেনেটিক্যালি মডিফাইড। তো এখন আমরা যে এখানে কিছু প্রথমে সংজ্ঞা পড়বো, জিএম কাকে বলে, এটা তোমরা এমনিতেই পারবা। এরপরে দ্বিতীয় নম্বর লাইনে আছে, তোমরা যদি বই খুলে থাকো তাহলে, বা বই খুলে না রাখলে একটু বই খুলতে পারো। পৃথিবীর জুড়ে 30টি দেশে জিএম উৎপাদন করা হয়। গত 22শে জানুয়ারি 2014 বাংলাদেশের প্রথম জিএম খাদ্য ফসল বিটি বেগুন। বিটি বেগুন নামকরণ কেন হয়েছে? কারণ আমরা জানি যে বি মানে ব্যাসিলাস, টি মানে থোরেনজেনেসিস, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া। মূলত ব্যাসিলাস এর বাংলা অর্থ দণ্ডাকার বোঝায়, আর থোরেনজেনেসিস মানে টিউমার সৃষ্টি করে, এরা গাছে টিউমার সৃষ্টি করে, এই জন্য এরকম নাম হয়েছে এই ব্যাকটেরিয়ার। তো এই ব্যাকটেরিয়ার একটা জিন বেগুনের মধ্যে দেওয়া হয়েছে আর কি। তাহলে বেগুনের মধ্যে দিলে বেগুনটা কিছু উন্নত হলো। এই যে উন্নত হলো, কি উন্নত হলো, যে বেগুন গাছে ওই জিন দেওয়ার কারণে ওই জিন এমন কিছু বিষাক্ত প্রোটিন তৈরি করে, যার জন্য কি হয় যে কোনো কীট পতঙ্গ ওই বেগুন গাছে বসে না। তাহলে দেখা যাচ্ছে যে কোনো বেগুনের মধ্যে যদি কীট পতঙ্গ না বসে, তাহলে বেগুনটা সুরক্ষা থাকলো, ভালো হলো। তাহলে এটা একটা জিনগত উন্নত করা হলো, এই জন্য এটাকে বলা হচ্ছে জিএম বা জেনেটিক্যালি মডিফাইড। তো সেটাই হলো বিটি বেগুনের কথা এখানে বলা আছে। এরপরে দেখো যে এখানে একটা কালো অংশ, মানে একটা পৃষ্ঠাতে কালো করা আছে, সেটা দরকার নাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কালো, এটা সিলেবাসের বাইরে। এরপরে চিকিৎসা বিজ্ঞানে এখানে কিছু এমসিকিউ আছে, যেমন চিকিৎসা বিজ্ঞানে জেনেটিক্যালি মডিফাইড করা হয়ে টিকা, হরমোন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন। চিকিৎসা বিজ্ঞানে কি কি জীব প্রযুক্তির কাজগুলো করা হয়েছে সেটা এমসিকিউ হিসেবে পড়বা। এরপরে মানবদেহে প্রতিটি কোষ 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন করে। এর মধ্যে 3500 জেনেটিক ডিসঅর্ডার যারা যায়, অর্থাৎ 3500 জিন আছে যারা অস্বাভাবিকতা আচরণ করে, এটাকেই বলা হয় জেনেটিক ডিসঅর্ডার। এখন দেখো ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া। ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াতে আমরা কিন্তু যে এই বিষয় একটু মনে রাখবো, যে প্রথমের দিকে আমরা একটা অংশ আলোচনা করছিলাম, সেটা হলো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা টপিক ছিল। তো আমি বলেছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকসে, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ করা হয় যেটা, সেটাকেই কিন্তু জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ করা কি? রিকম্বিনেন্ট ডিএনএ মানে তো তোমরা জানো, রি মানে পুনরায়, কম্বিনেন্ট মানে সাজানো, পুনরায় সাজানো হয় জিনকে, এই জন্য এর নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ। ডিএনএ এর মধ্যে পুনরায় সাজানো হয়, ডিএনএ এর মধ্যে জিন পুনরায় সাজানো হয়, সেই জন্য এর নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বর্ণনা যদি আসে পরীক্ষায়, তাহলে তোমরা সরাসরি ইনসুলিন উৎপাদন প্রক্রিয়ার এই বর্ণনাটা পড়লেই হবে। তো এটা কিন্তু আমি বোর্ডে এঁকে দিয়েছিলাম। মূলত ইনসুলিন উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রযুক্তি, এটার পরীক্ষা দিতে আসে যে সরাসরি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে আসে, তাহলে ইনসুলিন তৈরি প্রক্রিয়াটা লিখলেও কিন্তু সেটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হয়ে যাবে। তো সেটা যেহেতু আলোচনা করছি, তাই এখানে আমি আর নতুন করে আলোচনা করব না। তবে এখানে কিছু এমসিকিউ তোমরা অবশ্যই পড়বা, যে যেমন হলো যে এই ইনসুলিন তৈরি হয় যেটা, সেই ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড কতগুলো আছে, যে বলা হচ্ছে 2টা চেইন আছে, একটা 21টি অ্যামাইনো অ্যাসিডের চেইন, একটা 30টি অ্যামাইনো অ্যাসিডের চেইন, অর্থাৎ, এবং আরেকটা এমসিকিউর জন্য আছে যে
আমাদের যে 11 নং ক্রোমোসোম, আমরা জানি আমাদের মোট হলো 23 জোড়া ক্রোমোসোম আছে। তো এরকম করা হয়েছে, মানে নাম্বারিং করা হয়েছে। তার মধ্যে 11 নম্বর যে ক্রোমোসোম আছে, 11 নম্বর ক্রোমোসোমের খাটো বাহুর ডিএনএ শীর্ষে, অর্থাৎ যেখানে যে ক্রোমোসোমটা ডিপ্লয়েড ক্রোমোসোমের যে খাটো ক্রোমোসোমটা আছে, ওই খাটো ক্রোমোসোমের ঠিক 11 নম্বর ক্রোমোসোমের খাটো ক্রোমোসোমের ডিএনএ শীর্ষে একটা জিন থাকে, যে জিনটা ইনসুলিন তৈরি করে। তো সেই ইনসুলিন তৈরিকারী জিন তো হচ্ছে তৈরি করা হয়। তো তোমরা জানো যে এর আগে আলোচনা করছি যে অগ্ন্যাশয়ের মধ্যে থেকে জিন নেওয়া হয়, 11 নম্বর ক্রোমোসোমের একটা জিন নেওয়া হয়। জিনের মধ্যে তো প্রোটিন মিশে থাকে, সেটাকে আবার আলাদা করা হয় দিয়ে শুধু জিন নেওয়া হয়, মানে ডিএনএ কনভার্সন নেওয়া হয়। তারপরে সেটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে, আমরা জানি যে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্লাজমিড তার মধ্যে ওই জিনটা সংযুক্ত করা হয়। পরে প্লাজমিডকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়। তারপর ওই ব্যাকটেরিয়াকে পুষ্টি মাধ্যমে রাখলে অনেক ব্যাকটেরিয়া হয়, আর যত ব্যাকটেরিয়া হয় সব ব্যাকটেরিয়ার মধ্যে ওই কাঙ্ক্ষিত জিন থাকে। তাই ওই কাঙ্ক্ষিত জিন অনেক ইনসুলিন তৈরি করে, সেটাই কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটাই হলো ইনসুলিন তৈরি প্রক্রিয়া। এটা ছবি সহ যেহেতু আলোচনা হয়েছে, তাই এখন আমি আলোচনা করলাম না। এরপরে দেখো, এরপরে যে এখানে কিছু এমসিকিউর জন্য পড়বা যে কিছু ওষুধ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কয়েকটি ওষুধ ও এদের প্রয়োগ, যেমন ইনসুলিন, ইন্টারফেরন, রেবিস ভাইরাস অ্যান্টিজেন, হিউম্যান ফ্যাক্টর 4, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এইগুলো এমসিকিউর জন্য পড়বা। এবার আমরা ইন্টারফেরন সম্পর্কে জানবো। তো ইন্টারফেরন নামকরণটা কেন ইন্টারফেরন হলো? তো এইটুকু অংশটা আমরা হলো, আমি হয়তো আরেকটু ক্লাস নিতাম, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, যার জন্য এখানে ক্লাস শেষ করতে হচ্ছে। ইন্টারফেরন নামকরণ কেন হলো এবং ইন্টারফেরন তৈরির প্রক্রিয়া, সেটা নিয়ে আবার আলোচনা করব আগামী দিন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।